সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। ধারাবাহিক রেকর্ডিং এ আজকে আমরা অষ্টম অধ্যায়ের পার্ট 3 অষ্টম অধ্যায়ের আমরা পার্ট 3 মানে হচ্ছে আমরা অষ্টম অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে দুইটা রেকর্ডিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছিলাম। প্রথমে হচ্ছে স্যার আমরা বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, দেন হচ্ছে আপনাদের সামনে হাজির হয়েছিলাম পিবিপি এবং এনপিবি নিয়ে। আজকে আমরা হাজির হয়েছি তৃতীয়বার মানে সর্বশেষ পার্ট এআরআর এবং আইআরআর নিয়ে স্যার আজকে আমরা কথা বলবো, ঠিক আছে? ওকে, আসি এখন স্যার। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পিবি এই এআরআর এবং আইআরআর। সো এখানে একটা স্যার আমরা ঢাকা বোর্ড 23 সালে একটা প্রশ্ন এনেছি, দেখেন 5 বছরের কর পূর্ব আন্তঃপ্রবাহ, একটু খেয়াল করবেন, মানটা একটু দেখবেন কিসের মান আমি দিয়েছি, ঠিক আছে? কিসের মান আমি দিয়েছি একটু দেখবেন। পূর্ববর্তী কর পূর্ববর্তী আন্তঃপ্রবাহ স্যার, কর পূর্ববর্তী আন্তঃপ্রবাহ। সো আমরা জানি, আমরা যদি ধারাবাহিকভাবে পার্ট 1 এবং পার্ট 2 আমরা যদি ক্লাসগুলো করে থাকি, কর পূর্ব আন্তঃপ্রবাহ কি জিনিস আমরা বুঝছি, এবং কর পূর্ব আন্তঃপ্রবাহ থেকে কিভাবে কর বা আন্তঃপ্রবাহ আনতে হয় সেটাও স্যার আমরা জানছি। আজকে আমরা আরেকবার রিভিউ দিব, ঠিক আছে? সো কর পূর্ব আন্তঃপ্রবাহের মান দেওয়া আছে, যে মানটা আমাদের কোনো অঙ্কের জন্য কাজে লাগে না। এআরআর বলেন, পিবিবি বলেন, এনপিবি বলেন, আইআরআর যেটাই বলেন না কেন কোনো কাজে লাগে না, ঠিক আছে? তাহলে 45,000, 50,000, 60 এবং 55, আমি হচ্ছে 4 বছরের কর পূর্ব আন্তঃপ্রবাহ দেওয়া আছে, সরি 5 বছরের 65,000, এবং হচ্ছে প্রাথমিক বিনিয়োগ বলা আছে হচ্ছে 1,50,000, এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে হচ্ছে 10,000। সুযোগ ব্যয়ের হার হচ্ছে 12% এবং কর হার হচ্ছে 40%, এবং একটা উপার্জন হারের মান বলা আছে 14%। এগুলো আপাতত আমাদের ইনফরমেশন একটু পর্যন্ত আমরা মাথায় রাখি, একটু পর্যন্ত স্যার। যেহেতু আমার এখানে কর পূর্ব আন্তঃপ্রবাহ দেওয়া আছে, আমাকে কর পরবর্তী আন্তঃপ্রবাহের জন্য এই করের হারের একটা ইউজ আছে, ঠিক আছে? ওকে, এবার আসেন গ নাম্বারের মধ্যে। আমি যদি প্রথমে আসি, গ নাম্বারে আপনাকে বলেছে আইআরআর নির্ণয় করতে। কি নির্ণয় করতে বলেছে? আইআরআর। সো আমাকে আগে প্রথমে আইআরআর সম্পর্কে আমরা বেসিক ক্লাসে বলেছি, তবুও আজকে একটু আমরা আইআরআর সম্পর্কে হালকা করে আপনাকে ধারণা দিই, ঠিক আছে? ওকে, আইআরআর আসেন। আইআরআর এর সূত্র এখন কথা হচ্ছে, আইআরআর আমরা সূত্র কি শিখেছিলাম? আইআরআর সমান এলআর প্লাস ওকে এনপিভি এলআর মাইনাস এনপিভি এইচআর, ঠিক আছে? আমরা এই সূত্রটা শিখেছিলাম, ইনটু এইচআর মাইনাস এলআর, এইচআর মাইনাস কি এলআর। আমরা এই সূত্রটা স্যার শিখেছিলাম, আমরা আইআরআর এর এই সূত্রটা শিখেছিলাম, ঠিক আছে? ওকে, এবার আসেন, এবার স্যার আমরা যাই, আমরা মূল বিষয়ের মধ্যে যাই। হায়ার রেট অ্যান্ড লোয়ার রেট, আমরা বলেছিলাম দুটি বাট্টার হার লাগবে। কয়টা বাট্টার হার লাগবে? দুটি বাট্টার হার লাগবে, দুটি বাট্টার হার লাগবে, আমাদের দুটি বাট্টার হার লাগবে বলেছিলাম, ঠিক আছে? একটি প্রশ্নে দেয়া থাকবে, একটি প্রশ্নে দেয়া থাকবে, একটি প্রশ্নে দেয়া থাকবে, একটি প্রশ্নে দেয়া থাকবে, অন্যটি আপনাকে ধরে নিতে হবে, অন্যটি আপনাকে ধরে নিতে হবে, ঠিক আছে? দুইটি বাট্টার হারে দুটি এনপিবি লাগবে, দুইটি বাট্টার হারে দুটি কি লাগবে? এনপিবি লাগবে, দুইটি বাট্টার হারে দুইটি এনপিবি লাগবে, ঠিক আছে? এই দেখেন, দুটি বাট্টার হার দুটি এনপিবি, এনপিবি এলআর এবং এনপিবি এইচআর, ঠিক আছে? 3 নাম্বার দুটি এনপিবির মধ্যে বলেছিলাম একটি পজিটিভ হতে হবে এবং একটি অবশ্যই কি হতে হবে? নেগেটিভ। এই পজিটিভ নেগেটিভ বা আমি যে নতুন বাট্টার হারটা ধরবো, নতুন যে হারটা ধরবো সেটা ডিপেন্ড হবে স্যার কার উপর? প্রথম এনপিবির উপর। সেটা ডিপেন্ড হবে কার উপর? প্রথম এনপিবির উপর, ঠিক আছে? প্রথম এনপিবি যদি স্যার বলেছিলাম, প্রথম এনপিবি পজিটিভ হলে বাট্টা স্যার বাড়িয়ে ধরবো, বাট্টা স্যার কি করে ধরবো? বাড়াবো। আর প্রথম এনপিবি যদি স্যার কি হয়? নেগেটিভ হয়, আমি বাট্টার হারটা কি করব স্যার? কমাবো, বাট্টার হারটা আমি কি করব? কমাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার আইআরআর এর বেসিক, ঠিক আছে? এটা হচ্ছে আমি এটা বেসিক ক্লাসে বলেছিলাম। এরপর আমার অঙ্কের সুবিধার জন্য স্যার আমি আরেকবার এখানে লিখে দিলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা মূল অঙ্কের মধ্যে চলে যাই।
মূল অঙ্কের মধ্যে স্যার আমরা চলে আসি। তাহলে স্যার বলেছিলাম কি, আমার এনপিভির জন্য আমার অবশ্যই অবশ্যই কি লাগবে, কর বা দান্ত লাগবে। এনপিভির জন্য কর বা দান্ত লাগবে, কিন্তু আমার অঙ্কের মধ্যে কর বা দান্ত দেওয়া নেই। আমার অঙ্কের মধ্যে মান আছে হচ্ছে কি স্যার, কর পূর্ববর্তী আন্তঃপ্রবাহ। সো কর পূর্ববর্তী আন্তঃপ্রবাহ দিয়ে আপনার আইআরআর বা এনপিভি হবে না। সেজন্য স্যার কি করলাম, কর পূর্ব আন্তঃপ্রবাহ থেকে প্রথমে স্যার কি বাদ দিলাম, অবছয় বাদ দিলাম। কর পূর্ব আন্তঃপ্রবাহ থেকে প্রথমে কি বাদ দিলাম, অবছয় বাদ। দেখো হচ্ছে অবছয়টা স্যার কিভাবে আসে, অবছয়টা স্যার বলেছিলাম সম্পত্তির মূল্য থেকে, এই বিনিয়োগের মান থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে আয়ুষ্কাল দিয়ে ভাগ। এর মানে হচ্ছে কি স্যার, এর মানে হচ্ছে 1,50,000 মাইনাস হচ্ছে 10,000 ভাগ 5। ঠিক আছে, এইভাবে আপনাকে অবছর অ্যামাউন্টটা বের করতে হচ্ছে। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ হচ্ছে কি আয়ুষ্কাল। সো দেখেন প্রতি বছর হচ্ছে আপনার কি 28,000 করে আপনার প্রতি বছরের মান, কারণ অবছরের মানটা প্রতি বছর সমান হয়। সো কর পূর্ব আন্তঃপ্রবাহ থেকে আপনি যদি অবচয় বাদ দেন, আপনি যদি স্যার অবচয় বাদ দেন, যে মানটা পাচ্ছেন তার নাম হচ্ছে কর পূর্ব মুনাফা। যে মানটা পাচ্ছেন তার নাম হচ্ছে কি স্যার, কর পূর্ব মুনাফা। ঠিক আছে স্যার, সেই কর পুরো মুনাফার উপর আপনাকে এখন ট্যাক্সের হারটা বাদ দিতে হবে। বাদ কর হার 40% কার উপর, এই মানগুলোর উপর। প্রত্যেকটা মানের উপর আপনি 40% বাদ দিবেন। প্রত্যেকটা মানের উপর আপনি 40% কি দিবেন, বাদ দিবেন। বাদ দিয়ে আপনি যেটা পাবেন তার নাম হচ্ছে কি কর পরবর্তী মুনাফা, যেটা আপনার এআরআর এর জন্য কাজে লাগবে, যেটা আপনার এআরআর এর মানে কি গড় মুনাফার হারের জন্য কাজে লাগবে। ঠিক আছে, ওকে, গড় মুনাফার হারের জন্য যে মানটা লাগে, মুনাফা স্যার বের হয়েছে। ঠিক আছে, এখন আমার লাগবে হচ্ছে কর বাদ আন্তঃপ্রবাহ। এখন সেই মুনাফার সাথে অবচয়টা, যে অবচয়টা বাদ দিয়েছি, সেই অবচয়টা আবার প্রতি বছর আমি যোগ করে আনবো। এবং হচ্ছে কি বলেছিলাম, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে, আমি লিখে দিয়েছিলাম বেসিকে, ভগ্নাবশেষ মূল্য যদি থাকে শুধুমাত্র শেষের বছরে গিয়ে আপনাকে যোগ করে আনতে হচ্ছে। এটা স্যার যোগ হবে, এটা যোগ করে আপনাকে আনতে 10,000-এর মানটা বলেছিলাম যদি ভগ্নাবশেষ মূল্য থাকে শেষের বছরে গিয়ে আপনাকে যোগ করে আনতে হচ্ছে আন্তঃপ্রবাহের মানের জন্য। তাহলে 22, 28, 10 যোগ করলে আপনার 60,200। সো আপনার কাঙ্ক্ষিত কর বা আন্তঃপ্রবাহ যেটা হচ্ছে স্যার কার কার জন্য কাজে লাগে বলেছিলাম, পিবিপি এবং এনপিবির জন্য কাজে লাগে বলেছিলাম। দেখেন স্যার এবার আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে এসেছে আমার এনপিবির জন্য। ঠিক আছে, এবার আমরা 12% এটা আবার দেখেন বিনিয়োগের মানটা স্যার কি আনছি কিভাবে, এখানে স্যার দেখিয়ে দেওয়া আছে। এবার আমরা যে রেটটা বলা আছে সেই রেটের প্রথমে আমরা এনপিভি আনবো। স্যার আমার রেট বলা আছে কত পার্সেন্ট, আমরা এর আগের ক্লাসে এর আগের ইয়ার রেকর্ডিং আমরা এনপিভি শিখছি। সো এনপিভি নিয়ে আপনাদের প্রবলেম হবে না। এই দেখেন যে মানগুলো আমরা বের করছি সেই মানগুলোকে 1+i দিয়ে ভাগ, 1+i দিয়ে ভাগ এবং এনসি এর মান দিয়ে গুণ। এখানে স্যার এটা মাইনাস হবে। ঠিক আছে, এই মানটা মাইনাস হবে। তাহলে প্রতি বছরের মানগুলা থেকে বিনিয়োগের মানটা বিয়োগ করলে আপনার কাঙ্ক্ষিত প্রথম এনপিভি চলে আসবে। ঠিক আছে স্যার, এখন দেখেন এই প্রথম এনপিভি স্যার কি আসছে, পজিটিভ। আমি বলেছিলাম নতুন যে বার্তার হারটা ধরবেন এটা ডিপেন্ড হবে প্রথম এনপিভির উপর। প্রথম এনপিভি হলে পজিটিভ হলে বার্তার হার বাড়াবেন, নেগেটিভ হলে কমাবেন। এবার স্যার আসেন আমার প্রথম এনপিভি স্যার কি পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে, স্যার পজিটিভ। এর মানে আপনি যে নতুন বার্তার হারটা ধরবেন সেটা অবশ্যই আপনার আগের রেট হতে কি বাড়িয়ে ধরবেন। ঠিক আছে, সো আমি বাড়িয়ে ধরলাম, আমি 16% ধরলাম। ঠিক আছে, এখন কত স্যার এটা আমি কত ধরবো, এক একজন এক একভাবে ধরলে আমার কি আনসার কোনো ভিন্নতা আসবে কিনা, জি স্যার এক একজন এক একটা যদি রেট ধরে আপনার হয়তো বা এনপিভি ভিন্ন আসবে কিন্তু আইআরআরটা একই আসবে। কারণ আপনার এনপিভি ভিন্ন আসুক আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আইআরআরটা একই আসতে হবে। সো আপনি রেট যেভাবেই ধরেন না কেন আপনার আইআরআর একই আসবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমার নেগেটিভ মান আনতে হবে। আপনি যে রেটটা ধরবেন এটাকে আপনার অবশ্যই যেহেতু ওটা পজিটিভ আসছে আপনাকে নেগেটিভ আনতে হবে। সো এখন কথা স্যার আমি কি পরিমাণ বাড়াবো বা কি পরিমাণ কি কমাবো, ওটা স্যার আপনার নির্ভর করবে আপনার বিনিয়োগ থেকে আপনার আন্তঃপ্রবাহের বা এনপিভি যে মানটা আছে সেই মানের ব্যবধানটা কতটুকু পর্যন্ত। স্যার আমার 1.5 লাখের মধ্যে আমার 12,000 টাকা, এটা অনেক স্যার একটা হিউজ একটা ব্যবধান এবং খুবই একটা মানে কি স্বল্প অ্যামাউন্ট। এই জন্য স্যার আমি কি করছি মাত্র 4% বাড়াইছি, মাত্র 4%। যদি মনে করেন আপনার বিনিয়োগের মান এবং এনপিভির মানের মধ্যে তো মানে কি অত বেশি ডিফারেন্স নাই, তখন আপনি এই রেটটাকে 8 হতে 10% পর্যন্ত বাড়িয়ে বা
কমিয়ে ধরবেন। 8% থেকে 10% আপনি মানে অথবা ডাবলে চলে যাবেন আপনি যখন আপনার বিনিয়োগের মান এবং এর মানটা একদম কাছাকাছি হয়। কিন্তু আমার এখানে 1,50,000 আর 12,000 হিউজ ডিফারেন্স, আমি মাত্র 4 বাড়াইছি। তাহলে আগে ছিল 12, এখন হচ্ছে 16% ধরেছে, ঠিক একই অঙ্কটা, সেম অঙ্কটা আমি আবার করে, শুধুমাত্র আয়ের মানটা চেঞ্জ হয়েছে। শুধুমাত্র কার মানটা চেঞ্জ হয়েছে? আয়ের মানটা। তাহলে চেঞ্জ হয়েছে, আমার মানটা আসছে কত? এই দেখেন নেগেটিভ। তাহলে আইআরআর এর জন্য আসলে স্যার আমার কি লাগে? দুইটা এনপিবি লাগে। একটা হার প্রশ্নে দেওয়া থাকে সেই এনপিবি, আর একটা হার আমি ধরে নিয়ে আরেকটা এনপিবি, একটা পজিটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। এবার আসেন সূত্রের মধ্যে, আইআরআর এর সূত্রের মধ্যে দিতে স্যার আসেন আমরা স্যার এবার একটু ইনফরমেশন এখানে লিখি। আমার দুইটা বাট্টার হাত ছিল, একটা হচ্ছে 12 আর একটা হচ্ছে 16। এর মানে 12 মানে হচ্ছে কি স্যার? এল আর 16 মানে কি স্যার? এইচ আর। ঠিক আছে, সেই 12-র আমার এনপিবি আসছিল হচ্ছে 12,796 এবং 16% আমার এনপিবি আসছে হচ্ছে -3,183। এবার স্যার আমরা মান বসাই। এলআর মানে কি বলেছিলাম? ছোট বাট্টার হার, এই দেখেন 12। ঠিক আছে, 12 আপনি ডিরেক্টলি বসাতে পারেন অথবা দশমিকে বসালে আপনাকে আনসার আসার সময় 100 দিয়ে গুণ করতে, আপনি এখানে দশমিক 12 বসাতে পারেন অথবা ডিরেক্টলি 12 বসাতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর এনপিবি এলআর, এই এলআর এর এনপিবি কত আছে? 12,900,796। নিচেও স্যার একই মান 12,796 মাইনাস এনপিবি এইচআর, এই দেখেন এইচআর এর এনপিবি নেগেটিভ মান, সূত্রের মধ্যে মাইনাস, মানের মধ্যে মাইনাস, মাইনাসে মাইনাস স্যার আপনি কি লিখবেন? প্লাস লিখবেন, অথবা এখানে যেভাবে লিখছি মাইনাস দেন হচ্ছে এই মানটা ব্র্যাকেটে। এরপর হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু মানে 16 মাইনাস স্যার এই মানটা মাইনাস 16 মাইনাস 12, 16 মাইনাস স্যার কি 12। ঠিক আছে স্যার, তাহলে আপনার আনসারটা আসবে হচ্ছে কত স্যার? 15.21%। সো আপনার রেট যেটাই ধরেন না কেন আপনার এনপিবি হয়তো বা ভিন্ন আসবে, কিন্তু আপনার এই আইআরআর এর মানটা জীবনও একই হবে না, হয়তো বা দশমিকের পরে একটু আপ ডাউন হলেও হতে পারে, কিন্তু দশমিকের আগে হবে না। এরপর আমার ঘ নাম্বার প্রশ্নটা ছিল স্যার কি? গড় আয়ের হার। গড় আয়ের হার মানে কি বের করতে বলেছে? এআরআর। কি বের করতে বলেছে স্যার? এআরআর। সো আমরা জানি এআরআর মানের জন্য, এআরআর অঙ্কের জন্য যে মানটা লাগে সেটা হচ্ছে কি স্যার? কর বাদ নিট লাভ, যেটা আমরা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। দেখেন কর পরবর্তী নিট মুনাফা, এই চার্টের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি এবং আমি এখানে লিখিয়েও দিয়েছি। এই মানটা এআরআর এর জন্য কাজে লাগবে। ঠিক আছে, সো আমরা ওখান হতে মানটা ধার নিয়ে অঙ্কটা সলিউশন করলাম। ঠিক আছে, দেখেন ওকে, এই দেখেন নিট মুনাফা, আমরা সূত্রটা স্যার কি ছিল? সূত্রটা বলেছিলাম স্যার কি? গড় মুনাফা ডিভাইড বাই গড় বিনিয়োগ, গড় মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। আমার এর সূত্র বলেছিলাম গড় মুনাফা ডিভাইডেড বাই হচ্ছে কি গড় বিনিয়োগ। ওকে, গড় মুনাফাটা স্যার কিভাবে পাচ্ছি? ওই কর পরবর্তী লাভ হতে, কর পরবর্তী নিট মুনাফাগুলোর যোগফলকে, এই দেখেন বলেছিলাম মুনাফার যোগফলকে কি দিয়ে ভাগ বলেছিলাম? বছর দিয়ে ভাগ বলেছিলাম। মুনাফার যে মানগুলো আছে সেই মানগুলোর যোগফলকে বছর দিয়ে ভাগ বলেছিলাম। তার মানে আমার আসছে কত আনসার? গড় মুনাফার আনসার হচ্ছে 16,200। গড় মুনাফার আনসার হচ্ছে কত? 16,200। দেখেন গড় মুনাফার আনসার 16,200। আর গড় বিনিয়োগ মানে স্যার কি বলেছিলাম? গড় বিনিয়োগ মানে হচ্ছে স্যার ভগ্নাবশেষ, প্রাথমিক বিনিয়োগ প্লাস স্যার এখানে এই প্লাস প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। ঠিক আছে, প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। 1,50,000 যোগ এই দেখেন 80,000 হচ্ছে আপনার গড় বিনিয়োগের মান। ঠিক আছে, বেসিকের সময় সূত্রগুলো স্যার দিয়েছিলাম। ওকে, এবার এখানে আমরা মান বসাই দিই। গড় মুনাফা, গড় মুনাফা মানে হচ্ছে 16,200, গড় বিনিয়োগ মানে 80,000 ইন্টু 100, তাহলে 20.25%। ঠিক আছে, এটা হচ্ছে আমার আয়ের হার। এখন আমার আয়, একটু প্রশ্নটার দিকে এবার একটু আমরা যাই। প্রশ্নের দিকে আমাদের প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল স্যার এআরআর এর ভিত্তিতে গ্রহণযোগ্যতা বিষয়ে মন্তব্য, মানে এআরআর এর ভিত্তিতে আমাকে বলছে আমরা নিব নাকি নিব না, কিন্তু আমরা তো জানি এআরআর এর ক্ষেত্রে স্যার দুইটা মান বলা থাকে, কিন্তু আমার এখানে মান তো আছে একটা, আমরা কিভাবে বুঝবো স্যার এটা ভালো নাকি খারাপ? এবার একটা আমরা প্রশ্নের মধ্যে চলে যাই। দেখেন এখানে একটা সর্বনিম্ন উপার্জন হার আমাকে প্রশ্নের মধ্যে ধরে দিয়েছে 14%-এর নিচে আসা যাবে না, 14%-এর নিচে আসা যাবে না। যদি নিচে আসি আমার গ্রহণ করা হবে না। এবার আসেন আমার আনসার স্যার কত দিয়ে আসছে? 20%। আমার প্রশ্নের মধ্যে বলেছে 14-র নিচে আসা যাবে না, কিন্তু আমার আনসার আসছে কত? 20, মানে আমার আয়ের হারটা আসছে কত? 20। এর মানে 14-র উপরে আসছে। সো আমরা এটাকে গ্রহণ হিসেবে বিবেচ্য করব, যেহেতু আমার 14-এর চাইতে বেশি আসছে। ঠিক আছে স্যার,
আশা করি স্যার এই 3টা ক্লাস, এই 3টা ধারাবাহিক আপনি যদি রেকর্ডিং ক্লাসগুলো যদি আপনি অ্যাটেন্ড করে থাকেন, বুঝে থাকেন, হয়তো বা স্যার অষ্টম অধ্যায়ে প্রশ্ন যেভাবে আসুক, ম্যাথ যেভাবে আসুক, কারণ আমি যেই 3টা ক্লাস নিয়েছি একদম প্রত্যেকটা কোন মানের জন্য কি লাগবে না লাগবে, কিভাবে মানগুলো চেঞ্জ করতে হবে, মন্তব্য কিভাবে দিতে হবে, প্রত্যেকটা স্যার উপস্থাপন করার চেষ্টা করেছে। সো আশা করি আপনারা সবাই 3টা ক্লাস ধারাবাহিকভাবে ভালো মতো করে মন স্থির করে করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ অষ্টম অধ্যায় থেকে 2টা ম্যাথ আসুক, 3টা ম্যাথ আসুক স্যার, প্রবলেম হবে না। ঠিক আছে, পরবর্তী রেকর্ডিং পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।